নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, সামনেই মাধ্যমিক পরীক্ষা। সেই পরীক্ষায় ছাত্রছাত্রীরা কিভাবে প্রস্তুতি নেবে সে বিষয়ে আজকে আমরা একটি আলোচনা সভা আয়োজন করেছি। আজকে স্টুডিওতে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে মাননীয় প্রবীর দত্ত মহাশয়, শিক্ষক, চাকদহ জুনিয়র হাই স্কুল। উনি স্পেশালি ইংরেজি বিষয়ের শিক্ষক। তাছাড়াও ওনার আরেকটি বিশেষ পরিচয়, বিষ্ণুপুর শিক্ষানুরাগী সমাজের উনি সভাপতি। বিষ্ণুপুর শিক্ষানুরাগী সমাজ ছাত্রছাত্রীদের উন্নতিকল্পে তাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়া থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকে। মাননীয় প্রবীর দত্ত মহাশয়কে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। নমস্কার। তো আজকে আমরা আলোচনার প্রথমে ওনার কাছ থেকে জানতে চাইব 2025 যে মাধ্যমিক পরীক্ষা সামনে আছে তার রুটিনটা কি, অর্থাৎ পরীক্ষা কবে থেকে ঠিক শুরু হবে এবং কখন শুরু হবে এ সম্পর্কে যদি একটু কিছু বলেন। প্রথমেই 2025-এর মাধ্যমিকের ছাত্রছাত্রীদের প্রতি শুভেচ্ছা রইল। আপনি যে প্রশ্নটি করেছিলেন সেই প্রশ্নের উত্তরে আমি বলতে পারি, পরশু প্রদত্ত যে রুটিন দেওয়া হয়েছে তাতে 10ই ফেব্রুয়ারি 2025 থেকে পরীক্ষা শুরু হচ্ছে, চলবে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত। 20শে ফেব্রুয়ারি মূল বিষয়গুলি পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা 22শে ফেব্রুয়ারি 2025 শেষ হবে। সময় যদি জানতে চান, সময় হলো 10টা 45 থেকে পরীক্ষা শুরু হবে, চলবে দুপুর 2টো পর্যন্ত। প্রথম 15 মিনিট কোশ্চেন দেওয়া হয়ে যায়, প্রশ্নপত্র দেওয়া হয়। এই 15 মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য, লেখার কোনো অনুমতি থাকে না। লেখার অনুমতি দেওয়া হয় তারপর থেকে, অর্থাৎ 11টা থেকে লিখতে পারে। পরীক্ষা মূলত 3 ঘন্টা 15 মিনিটে হবে। তাহলে 10ই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, মাঝখানে আর মাত্র 17 দিন বাকি আছে। এই 17 দিন খুব কম সময়। এই 17 দিন সময়ে শিক্ষার্থীরা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থীরা কিভাবে প্রস্তুতি নেবে সে সম্পর্কে একটু যদি বলেন। পড়াশোনা সংক্রান্ত প্রস্তুতির কথা আমি পরে আসছি। প্রথমে যেটা আমি বলতে চাইছি ছাত্রছাত্রীদের, প্রথমে শরীরটাকে ঠিক রাখো। শরীর ঠিক থাকলে মন ঠিক থাকবে, আর মন ঠিক থাকলে তোমাদের পরীক্ষা নিশ্চিত করে ভালো হবে। শরীর ঠিক রাখার জন্য যে কয়েকটি কাজ প্রয়োজন সেটা আমি বলি। খাওয়া দাওয়া, হালকা খাওয়া দাওয়া করতে হবে। অধিক রাত্রি পর্যন্ত পড়াশোনা করা চলবে না। 10টা থেকে 11টার মধ্যেই বিছানায় চলে যেতে হবে এবং ঘুমিয়ে পড়তে হবে। আর খাওয়া দাওয়া হালকা করতে হবে। কোনো নিমন্ত্রণ বাড়ি হঠাৎ করে অনেক খাওয়া দাওয়া করলে শরীর খারাপ হতে পারে। এটা হলো একটা প্রাথমিক পরামর্শ। বিষয়গত যদি পরামর্শের কথা বলা হয় তাহলে আমি এটা বলতে পারি, মাত্র 17 দিন আছে। এই 17 দিনটাকে প্রথমে ভাগ যদি করে নিই 7টি বিষয়ের, 7 দিয়ে 7 দুয়ে 2 দিন করে দিয়ে প্রত্যেক বিষয়ে 2 দিন করে দিলে 14 দিন, আর বাকি থাকে 3 দিন। এই বাকি 3 দিনটাকে আমরা কঠিন বিষয়টির জন্য, কঠিন যেগুলো কঠিন লাগে, যার প্রস্তুতি এখনো হয়নি, সেখানে ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, প্রকৃতিবিজ্ঞান, ভৌতবিজ্ঞান যেটাকে বলা হয়, এই যে বিষয়গুলি রয়েছে প্রত্যেকটি বিষয়ের জন্য 2 দিন করে অ্যালট করা যেতে পারে এখন থেকে। বাকি যে বিষয়গুলি কঠিন তার জন্য 3 দিন করে দুটো দেওয়া যেতে পারে। এবার পরীক্ষার ঠিক 1-2 দিন আগে যত পরীক্ষা এগিয়ে আসতে থাকে ছাত্রছাত্রীরা খুব টেন্স হয়ে যায়। ঠিক পরীক্ষা, ধরুন আগামীকাল পরীক্ষা বা আগামী পরশু পরীক্ষা, সেই মুহূর্তে ছাত্রছাত্রীদের করণীয় কি এবং কি কি বিষয় জিনিসগুলো তারা রেডি রাখবে
সেই সম্পর্কে একটু বলুন। প্রথমে অ্যাডমিট কার্ড সংগ্রহ করে একটা নির্দিষ্ট জায়গায় রাখা এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটি রয়েছে সেটিকে যত্ন সহকারে নির্দিষ্ট জায়গাতে রাখা। অনেক সময় ট্রান্সপারেন্ট প্যাকেটে ছাত্রছাত্রীরা ঢুকিয়ে রাখে, সেটিও প্রয়োজন। আর একটি কথা আমি বলবো এখানে, সেটি হলো বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল যে বিষয়গুলো আছে তার খাতা এবং তার বই উত্তর যেখানে রয়েছে সেগুলোকে গুছিয়ে রাখা। পরীক্ষার আগের দিন যেন কোনো একটা বিশেষ খাতা হারিয়ে গেল বা বিশেষ বই হারিয়ে গেল সেটা যেন না হয়। এটা হলো আমার প্রাথমিক পরামর্শ। এবার পরীক্ষার আগে আমাদের যেগুলো করা প্রয়োজন সেগুলো আমি একটু ছোট করে বলে দিই। সেটি হলো, যে পেনে পরীক্ষা দেওয়া হবে সেই পেনগুলি ঠিক আছে কিনা, সেগুলো ঠিক ভালো করে লেখা যাচ্ছে কিনা সেটিকে ঠিক নজরদারি করতে হবে। পেন, পেন্সিল বা অন্যান্য সামগ্রী সেগুলোকে গুছিয়ে রাখতে হবে। আরেকটি জিনিস রাখতে হবে, আমি সকলকে অনুরোধ করব ছাত্রছাত্রীদের, সেটি হলো জলের বোতল। যে জলের বোতলটি নিয়ে যাওয়া হবে সঙ্গে করে সেটিকে রাখা। এবং আমরা জানি যে এখন আর বোর্ড ব্যবহার করতে দেওয়া হয় না, অনেক পরীক্ষা হলে হয়তো ট্রান্সপারেন্ট বোর্ড ব্যবহার করতে হয়। সেগুলোকে গুছিয়ে রাখা পরীক্ষার আর আগের থেকে, মানে পরীক্ষা যেদিন শুরু হবে তার 2-3 দিন আগের থেকে এই কাজগুলি করে রাখতে হবে। এবার আসছি, পরীক্ষা শুরু হয়ে গেল, পরীক্ষার প্রথম দিন একটা খুব ভাইটাল দিন আছে। তো সেই দিনে কিভাবে তারা সকাল থেকে কিভাবে প্রস্তুতি নেবে এবং পরীক্ষার হলে ঢুকে তারা কি কি বিষয়ের উপর বেশি গুরুত্ব দেবে, নজর দেবে, এবং তার সাথে পরীক্ষা চলাকালীন তারা কিভাবে অ্যালার্ট থাকবে, এই হিসাবে একটু কিছু বলুন। আপনার প্রশ্নটি দুটো অংশে বিভক্ত। একটা হচ্ছে যে পরীক্ষার্থী পরীক্ষার হলে পৌঁছানোর আগে এবং হলে পৌঁছানোর পর এবং পরীক্ষা চলাকালীন কি কি প্রস্তুতি নেবে। প্রথম দিন অর্থাৎ 10ই ফেব্রুয়ারি 2025 প্রথম দিন আমি ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের অনুরোধ করব তারা পরীক্ষা কেন্দ্রে একটু আগের থেকেই পৌঁছাতে। একটা অন্তত 15 মিনিট 20 মিনিট নির্দিষ্ট সময়, যে সময় পৌঁছানোর কথা তার থেকে অন্তত আধ ঘন্টা আগে পৌঁছানো প্রয়োজন, যাতে করে ছাত্র বা ছাত্রী পরীক্ষা হলের যে পরিবেশ সেই পরিবেশটি সম্পর্কে অবগত হয়ে যায়। এবার পরীক্ষা হলে পৌঁছে নিজের সিট দেখে সেই সিটটি ঠিক আছে কিনা বা তার আশেপাশের পরিবেশটিকে ভালো করে বুঝে নেওয়া একদম পরীক্ষার্থীর একান্ত প্রয়োজন। এছাড়া পরীক্ষা যখন শুরু হয়ে যাবে, যখন প্রশ্নপত্র দেয়া হয়ে যাবে, সেই সময় একটা প্রস্তুতি থাকে। মনে রাখতে হবে যে সকল শিক্ষক বা শিক্ষিকা ইনভিজিলেটর রূপে থাকবেন তারা তোমাকে সাহায্য করতে আসছেন। তিনি ভীতিপ্রদ কোনো ব্যক্তিত্ব নন, তিনি কোনো ভীতি প্রদর্শন করবেন না, তার কাছে ভয়ের কোনো কারণ নেই। তুমি প্রশ্নপত্র পাওয়ার সাথে সাথে যেটি করবে সেটি হলো ভালো করে প্রশ্নপত্রটিকে পড়বে। প্রশ্নপত্রের পাতার সংখ্যা দেখে নেবে। তুমি দেখে নেবে কোনো প্রশ্ন বাদ পড়ে গেছে কিনা সেটা দেখে নেবে। এবং তার সাথে সাথে যেটা সব থেকে জরুরি সেটা হলো কোন প্রশ্নটি তোমার কমন আছে, কোনটি সহজ আছে, এবং নির্বাচন করে নিতে হবে কোন কোন প্রশ্নগুলি তুমি আগে লিখবে, কোনগুলি তারপরে লিখবে। অর্থাৎ একটা পরিকল্পনা করে নিতে হবে এই প্রথম 15 মিনিটের মধ্যেই। একটা মানসিক প্রস্তুতি, অন্তত 2 থেকে 3টে প্রশ্ন কিভাবে উত্তর করবে তার প্রস্তুতিটা শুরু হয়ে যাবে প্রশ্নপত্র হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে। তাহলে স্যারের কাছ থেকে আমরা জানতে পারলাম পরীক্ষার হলে ঢুকে সিট খুঁজে নেওয়ার পর প্রথম যে 15 মিনিট সেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং ওই প্রথম 15 মিনিটের মধ্যে প্রশ্নপত্র এবং উত্তরপত্র পাওয়ার পর যথাযোগ্য স্থানে তাদের নাম, রোল নাম্বার, এইগুলো তো আছেই, হ্যাঁ, সেগুলো তো লিখতে হবেই। হ্যাঁ, এক্ষেত্রে আমার একটা কথা বলে দেয়া ভালো, যে সকল অভিভাবক এবং ছাত্রছাত্রী রয়েছে, মাধ্যমিকের খাতার প্রথম পাতার নমুনাপত্র সেটা সমাজ মাধ্যম বা ইউটিউব থেকে একটু দেখে নিলে ভালো হয়। কারণ কোন জায়গায় বিষয় লিখতে হয়, তারপরে রোল এবং নাম্বার লিখতে হয়, এবং কিভাবে
রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হয়, সেটা কিন্তু পরিষ্কারভাবে একটা নমুনাপত্র প্র্যাকটিস করে নিলে সুবিধা হয়। কারণ এক্ষেত্রে প্রথম দিনের পরীক্ষায় আগে না, পরীক্ষা কেন্দ্রে না গিয়ে পরীক্ষার হলে না পৌঁছে যেটা করতে হবে সেটা হচ্ছে আগের থেকে নমুনাপত্রটিকে সংগ্রহ করে সে সম্পর্কে অবগত হয়ে যেতে হবে। এবার পরীক্ষা শুরু হয়ে গেল, পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পর ছেলেরা লিখতে শুরু করলো, এবং ওই যে 3 ঘন্টা পরীক্ষা হচ্ছে, ওই 3 ঘন্টা সময়ের মধ্যে পরীক্ষা দিতে দিতে ছাত্রছাত্রীরা কোন কোন বিষয়গুলোতে তারা সচেতন থাকবে, অ্যালার্ট থাকবে, এটুকু বলুন। প্রথম কথা হচ্ছে যে উত্তর পত্র লেখার সময় হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া প্রয়োজন। হাতের লেখা যে খুব ভালো হবে সবার, এটা নিশ্চিত নয়, একদমই সবার সব হাতের লেখা ভালো হয় না, কিন্তু লেখাটা পরিষ্কার হওয়া প্রয়োজন। এবং প্রশ্নের যে পাঠ থাকে, পাঠ অনুযায়ী জায়গা ছেড়ে লেখা প্রয়োজন। একটি প্রশ্নের হয়তো 2টি অংশ রয়েছে, সে 2টি অংশের 2টি জায়গাতে লেখা প্রয়োজন। এবং দরকার হলে দাগ নম্বরের মধ্যেও একটি দাগ নম্বরের মধ্যে 2টি পার্ট থাকে, 2টি আলাদা আলাদা জায়গায় লেখা প্রয়োজন। দরকার হলে চিহ্ন দেওয়া, স্টার চিহ্ন দেওয়া, বক্স চিহ্ন দেওয়া বা বিশেষ চিহ্ন দিয়ে লিখলে ভালো হয়। এক্ষেত্রে একটা কথা আমরা ভুলে গেছি বলতে, যেটা হচ্ছে যে মার্জিন কিভাবে দেব। মার্জিন কি দেব, কালি দিয়ে মার্জিন কি দেব, না শুধু মুড়ে দিলেই হবে? আমার যদি ব্যক্তিগত পরামর্শের কথা বলেন তাহলে কিন্তু প্রয়োজন নেই, মার্জিন না দিলেও, কালি দিয়ে মার্জিন দিতে হবে না, আপনি মুড়ে দিলেও, মুড়ে যদি দেওয়া হয় তাতেও কিন্তু এটা সম্ভব, এটা করা যেতে পারে। আরেকটি জিনিস মনে রাখতে হবে বড় প্রশ্নের ক্ষেত্রে, বড় প্রশ্ন যে ধরা যাক যে মার্কস থাকে, ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স এবং কনক্লুডিং সেন্টেন্স থাকা প্রয়োজন, এবং বডিতে 3-4টে বাক্যের মধ্যে উত্তর লেখা প্রয়োজন। অনেক সময় কিছু কিছু ছাত্রছাত্রী ভাবেন যে সিরিয়াল নম্বর অনুযায়ী প্রশ্নগুলো যদি না লেখা হয়, হঠাৎ করে দেখা গেলো যে 2 নম্বর প্রশ্নটা একটু কঠিন এসছে, হয়তো পারছি না, তো সেইবারে যদি পরেরটা আগে উত্তর করে নেওয়া হয়, পরে যদি আবার মনে পড়ে সেই প্রশ্নের উত্তর পরে লেখা চলবে কিনা সে সম্পর্কে একটু বলুন। না, লেখা চলবে, কিন্তু যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে ধরা যাক আমি 3 নম্বর প্রশ্ন এবং 4 নম্বর প্রশ্ন আমি ভালোভাবে উত্তর লিখতে পারবো, আমি এই 2টো প্রশ্নই প্রথম অ্যাটেম্প করব, তাহলে 3 নম্বর 4 নম্বর লিখবো, কিন্তু এমন করব না 3 নম্বর লেখার পর আর 2 নম্বরটা ঢুকিয়ে দিলাম, আবার 5 নম্বর ঢুকিয়ে দিলাম। যদি দেখা যায় পরপর প্রশ্নগুলি আমি যেগুলো পাচ্ছি সেগুলো চেষ্টা করতে হবে পরপর করার, কিন্তু মূল পরামর্শ এটাই থাকবে যে সহজ, যেগুলো কমন আছে, যেগুলো সুন্দর করে গুছিয়ে লেখা যাবে, এমন লেখাগুলিকে, এমন উত্তরগুলিকে প্রথমে লেখাই ভালো, তাহলে পরীক্ষক ইমপ্রেসড হন, ফলে মার্কস পরবর্তী প্রশ্নের উপরে সুন্দরভাবে আসতে পারে। আচ্ছা, এইবার এই প্রসঙ্গে একটু মনে পড়লো, ধরা যাক যে 2 নম্বর বা 3 নম্বর প্রশ্নটার উত্তর এই মুহূর্তে আমার মনে পড়ছে না, সেই জায়গাটা কি ফাঁকা রাখবে জায়গাটা, না সেই জায়গা? হ্যাঁ, ফাঁকা রাখা যেতে পারে, কিন্তু একই দাগের প্রশ্ন একই জায়গায় লেখা ভালো। আচ্ছা, এইবার আসি যে আমাদের পরীক্ষার সময় যে উত্তরপত্র দেয়া হয়, সময় দেখা যায় যে আমাদের আরও পাতার পেজের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা লুজ শিট পেয়ে থাকি। সেই লুজ শিটগুলি নেওয়ার ব্যাপারে এবং তার বাইন্ডিংয়ের ব্যাপারে কি কি সতর্কতা থাকতে হবে সে সম্পর্কে স্যারের কাছে একটু জানতে চাইছি। লুজ শিট নেওয়ার ক্ষেত্রে প্রত্যেকটি লুজ শিটে নাম্বারিং করতে হবে। প্রথম লুজ শিটের নাম্বার 1, দ্বিতীয় 2, 3 এভাবে নিতে হবে, এবং প্রত্যেকটি লুজ শিটে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিতে হবে, এটা নিশ্চিত করতে হবে। আর বাইন্ডিংয়ের ক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রে অবশ্যই স্টেপলার বা সুতো থাকবে, কিন্তু বাড়ি থেকে ছোট স্টেপলার যদি নিয়ে যাওয়া হয় তাহলে সেটা ভালো, নিজের মতো করেও কিন্তু বাইন্ডিং করে দেওয়া যায়। এইবার স্যারের কাছে একটা পরামর্শ চাইছি। স্যার যেহেতু ইংরেজি বিষয়ের শিক্ষক, তো ইংরেজি বিষয়ের উপরে কিভাবে প্রস্তুতি নেওয়া যায় এবং আরও 2-একটা সাবজেক্টের, অন্যান্য সাবজেক্টের বিষয়ে কীভাবে পরামর্শ নিলে, মানে কীভাবে প্রস্তুতি নিলে ভালো হয়, সে সংক্ষেপে একটু পরামর্শ দিন। হ্যাঁ, আমার বিষয় ইংরেজি, আমি দীর্ঘদিন ইংরেজি মাধ্যমিকের এক্সামিনার হিসেবে কাজ করেছি, স্ক্রুটিনিয়ার হিসেবে কাজ করেছি,
তার অভিজ্ঞতা এবং বিগত 7 বছর ধরে আমরা যে মক টেস্ট পরিচালনা করে থাকি, আয়োজন করে থাকি, তার অভিজ্ঞতার নিরিখে আমরা বলতে পারি সেটা হলো ইংরেজি বিষয়ের সিন থাকে 20 মার্কস, বাকিটা পুরোটাই আনসিন। আনসিন থাকে 20 মার্কস এবং রাইটিং, গ্রামার মিলে বাকি অংশটা থাকে। সিনের ক্ষেত্রে একটা কথা নিশ্চিত করে দিতে চাই, সিনের কবিতার অংশ এবং গদ্য থেকে যে মার্কস থাকে সেই মার্কসটা 10 মার্কস এবং 10 মার্কস থাকে। তো এখানে একটা ব্যাপার নিশ্চিত করতে চাই যে আগের বছরে যে প্রশ্ন, প্রিভিয়াস ইয়ার্সের যে কোশ্চেন্স, সে কোশ্চেন্স আর আসবে না, সেই লেসন থেকে প্রশ্ন আসবে না, তাহলে সেগুলো বাদ দিয়ে প্রস্তুতিটা নিতে হবে। সিনের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের সমস্যা হয় না, সমস্যা হয় আনসিনের ক্ষেত্রে। আনসিনের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাতে সময় দিতে হবে, মানে সিনটাকে তাড়াতাড়ি করে বা অন্য জায়গা থেকে সময় বার করে আনসিনের সময় দিতে হবে। আনসিনের প্যাসেজকে কিভাবে আমরা অ্যাপ্রোচ করব? আনসিন প্যাসেজটিকে প্রথমে একবার কারসরিলি পড়ব, তারপরে আবার মন দিয়ে পড়ব, তারপরে আমরা প্রশ্নপত্রে চলে যাব। প্রশ্নে দেখব যে কোন অংশটা নিয়ে প্রশ্নটা এসেছে ওই প্যাসেজ থেকে। প্রশ্ন পড়ে প্যাসেজে আসব। সব শব্দ, সব এক্সপ্রেশন, সব বাক্য ছাত্রছাত্রীরা বুঝতে পারবে এমন নয়, কিন্তু আমরা করতেই পারি। আমরা আন্দাজে এখানে একটা কনটেক্সচুয়াল মিনিং ধরে আমরা পড়তে পারি এবং সেখান থেকে উত্তর করা সম্ভব। অনেক সময় যদি গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স নাও লেখা হয় তাতেও কিন্তু পরীক্ষক যদি 2 মার্কস থাকে, বিশেষ করে WH কোশ্চেন্সের ক্ষেত্রে 1 মার্ক তো দেওয়া যায়ই, 1 মার্ক দেওয়ার কথা বলা হয়েছে। ট্রু ফলসের ক্ষেত্রেও তাই। ট্রু বা ফলস যদি সঠিক করা হয় তাতে 1 নম্বর সে পাবেই। যদি সাপোর্টিং স্টেটমেন্ট তার সঙ্গে যুক্ত করা হয়, সেটি যদি কারেক্ট হয় তাহলে সে 2 মার্কস পাবে। কিন্তু প্রথমেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে ট্রু বা ফলস, সেটা কিন্তু সঠিক হওয়া প্রয়োজন। ট্রু লিখুন বা ফলস লিখুন, লেখা হোক, সেটা যেন সঠিক হয়, তবেই সেটি মার্কস ক্যারি করবে। এবার চলে আসি গ্রামারের ক্ষেত্রে। গ্রামারের ক্ষেত্রে কিন্তু ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বসের ক্ষেত্রে যদি দেখা যায় গ্রামাটিক্যালি ওই ভার্বের ফর্মটা যদি ঠিক না লিখে তাহলে কিন্তু সে হাফ মার্কস পেয়ে যাবে। কিন্তু যেটা প্রয়োজন অন্তত সঠিক ফ্রেজাল ভার্বটি নির্বাচন করে লেখা। তার খেয়াল রাখতে হবে গ্রামাটিক্যাল ফর্মটিও ঠিক করে লেখা, তবেই সে পূর্ণ মার্কস পাবে। আর্টিকেল প্রিপোজিশনের ক্ষেত্রে তো নিয়ম আছে, সেটা তো যেমন থাকবে তার প্রতি করতে হবে। আর যেগুলো ভয়েস চেঞ্জ বা ন্যারেশন চেঞ্জ বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রয়েছে সেখানেও কিন্তু মনোযোগ সহকারে করতে হবে। এর ভ্যারিয়েশন অনেক হয়, অনেক সময় একটা গ্রামারে একটা উত্তর হয় না, কিন্তু কারেক্ট উত্তর যদি হয় কেউ করে আসে সে কিন্তু মার্কস পাবে, এটা একটু মনে রাখতে হবে। আর স্যার একটা কথা জানতে চাইছি যে বিগত কয়েক বছরের ট্রেন্ড দেখা যাচ্ছে যে ইতিহাসের প্রশ্ন নিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছে। হ্যাঁ, ছাত্রছাত্রীদের যেভাবে সাজেস্টিভভাবে পড়ে যাচ্ছে সেভাবে প্রশ্ন আসছে না, ইতিহাসের পরীক্ষা খারাপ হয়ে যাচ্ছে। তা সেই বিষয়ে একটু যদি কাইন্ডলি একটু পরামর্শ দেন। এই ছাত্রছাত্রী এবং অভিভাবকদের একটা কথা বলতে পারি, যদি প্রিভিয়াস 5 থেকে 10 বছরের প্রশ্নপত্র স্টাডি করা যায় সেখানে দেখা যাচ্ছে সেখানে 20% নিশ্চিত করে কমন আসে, কিন্তু সেটা ভাগ্য ভালো থাকলে 50%-এ যায়। ইতিহাসের ক্ষেত্রে এই নিয়মটি কিন্তু প্রযোজ্য নয়। বিগত 3-4 বছরের প্রশ্ন দেখলে দেখা যাচ্ছে যে নতুন প্রশ্ন, নতুন টপিক আসছে, কিন্তু সেটা কখনোই টেক্সটের বাইরে নয়। ইতিহাসকে ভালো মার্কস তুলতে হলে টেক্সটকে থরলি পড়তে হবে, যেটাকে বলা হয় খুঁটিয়ে খুঁটিয়ে পড়া, সেটা করতে হবে। যাদের করা থাকে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু পরীক্ষার আগেও যদি সম্ভব হয় বিশেষ বিশেষ চ্যাপ্টার যেগুলো শিক্ষক শিক্ষিকারা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পরীক্ষার জন্য, সেই চ্যাপ্টারগুলোকে কিন্তু খুঁটিয়ে পড়ে নিতে পারলে ভালো হয়। আর তাও যদি না সম্ভব হয় চেষ্টা করতে হবে যতটা প্রশ্ন দিয়ে কাভার করা যায় সেটা করার। কিন্তু ইতিহাস একটা মাথা ব্যথার কারণ ছাত্রছাত্রীদের কাছে। ইতিহাস সম্পর্কে আরো নজরদারি, আরো প্রস্তুতি প্রয়োজন সকলেরই। এবার আমি একটা অন্য প্রসঙ্গে আসছি যে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ছাত্রছাত্রী 60%, 70% এসব নাম্বার পেয়ে যায় একটু পড়াশোনা করলেই, কিন্তু আমাদের চাহিদা অনেক বেড়ে গেছে, ছাত্রছাত্রীদেরও চাহিদা বেড়ে গেছে। কিছু কিছু মেধাবী ছাত্রছাত্রী মানে 90%-এর অ্যাবাভ মানে
পেতে চায়, বা 100ও হচ্ছে কিছু কিছু সাবজেক্টে। তো 90% এভাব যদি পেতে হয়, মার্কস পেতে হয়, সেক্ষেত্রে স্পেশাল মানে বিশেষ সতর্কতা কি থাকতে হবে? পরীক্ষা হয়তো ভালো হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে সে 95-এ আটকে গেল, সে 100ই করেছে, অ্যান্সার করেছে, কিন্তু সে 100 আসছে না। সে ব্যাপারে আমরা একটা কথা বলতে পারি, মক টেস্টে অংশগ্রহণ করা এবং ভুল ত্রুটিগুলিকে শিক্ষক শিক্ষিকার কাছ থেকে জেনে নেওয়া, কোথায় সমস্যা হচ্ছে, কেন এই মার্কসটা হয়নি, কেন মার্কসটা হচ্ছে না, সেটা জেনে নেওয়া প্রয়োজন। 90% প্লাস মার্কস পাওয়াটা একটা চ্যালেঞ্জ, এবং সেখানে পরীক্ষকও চাইবেন যে আরও উন্নত মানের একটা লেখা, সুন্দর ত্রুটিহীন একটা উত্তর তারা চাইবেন। সেই কাঙ্ক্ষিত মানে পৌঁছানোর জন্য মূলত যেটা প্রয়োজন, রেসপেক্টিভ সাবজেক্ট টিচার্সদের কাছ থেকে পড়াশোনা, তার কাছ থেকে পরামর্শ নেওয়া প্রয়োজন। পড়াশোনা মার্জনা করবেন, পরামর্শ নেওয়া প্রয়োজন, এবং কোথায় ভুল ত্রুটি হচ্ছে সেটা জেনে নিলে কিন্তু 90% প্লাস মার্কস অনেকেই পাচ্ছে, এটা অসম্ভব নয়। যে রেকটিফিকেশন করতে পারবে সে মার্কস পাবে। তাহলে আমরা স্যারের কাছ থেকে জানতে পারলাম যে 90 উপরে নাম্বার পাওয়াটা কঠিন হলেও, চ্যালেঞ্জিং হলেও কিন্তু পাওয়া যায়। অনেকেই দেখা যায় যে 100কে 100% নাম্বারও পাচ্ছে। এবার আরেকটি জানার বিষয়, সেটা হচ্ছে ছাত্রছাত্রীরা দেখা যায় যে টেস্ট পেপার বেরিয়ে যাওয়ার পর শুধু টেস্ট পেপারই করছে বা সাজেস্টিভ প্রশ্নগুলোই করছে। সেক্ষেত্রে সেটাও তো গুরুত্বপূর্ণ অবশ্যই। তার সাথে পাঠ্যপুস্তকটাকে হয়তো টেস্ট পেপার বেরিয়ে যাওয়ার পর পাঠ্যপুস্তকটা কম গুরুত্ব দিয়ে পড়ছে। হ্যাঁ, টেস্ট পেপার সেই বিষয়ে একটু কিছু বলুন। এটা একদম সত্যি কথা। আসলে টেস্ট পেপার বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সময়ও ছিল টেস্ট পেপারে সমস্ত পেপারসগুলোকে সলভ করা, সমাধান করা, আর সে কাজ করতে হয়। কিন্তু সেটা করতে গিয়ে যখন কোনো ছাত্র বা ছাত্রী যখন কোনো একটা কঠিন প্রশ্নের সম্মুখীন হচ্ছে, সেই সময় ওই প্রাসঙ্গিক টেক্সটটাকে পড়ে নেওয়া প্রয়োজন। টেক্সটটাকে খুঁটিয়ে পড়লে তখন কিন্তু ওই যে সমস্যাটি হচ্ছে, টেস্ট পেপার করতে গিয়ে বিশেষ প্রশ্নের উত্তর দিতে অসুবিধা হচ্ছে, সেটা কিন্তু সমাধান করা সম্ভব। মানে আমি বলছি পুরোপুরি যেমন টেস্ট পেপারকেও নির্ভর করা চলবে না, পুরোপুরি আবার টেক্সটকেও ভরসা করা যাবে। টেক্সট পড়তে হবে, কিন্তু তার অ্যাপ্লিকেশন প্রশ্নপত্রের মাধ্যমেই হবে। অর্থাৎ এটা একটা ব্যালেন্স রাখতে হবে। আসলে টেক্সট পড়ার পার্ট শেষ হয়ে যায় টেস্টের আগেই, টেস্টের পরে আর টেক্সট পড়ার তাগিদটা থাকে না, কিন্তু প্রয়োজনে টেক্সটও পড়তে হবে। তো শেষ মুহূর্তে টেস্ট বইটা যদি পড়ে নেওয়া যায় তাহলে অবশ্যই ভালো। তাহলে দেখা যাচ্ছে খুব ভালো নাম্বার পেতে গেলে তাহলে কিন্তু টেস্ট বইটা তো অবশ্যই খুঁটিয়ে খুঁটিয়ে পড়া দরকার। তার সাথে আমাদেরকে আরও যে অন্যান্য স্কুলের প্রশ্নপত্রগুলো টেস্ট পেপারে থাকে সেগুলোর বিষয়ে আমরা অবশ্যই অভ্যাস করব। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে গেছি। তো এই যে পরীক্ষার যত এগিয়ে আসছে যে ভীতি একটু বলেছেন, তবু যে অতিরিক্ত অনেকে টেনশন করে, বা প্রথম দিনের পরীক্ষাটা একটু খারাপ হয়ে গেল, তারপরের দিনের সেটা নিয়ে তারা ভাবে যে আমার হয়তো লাইফ শেষ হয়ে গেল, আমার পরীক্ষাটা খারাপ হলো না, হয়ে গেল। সেই হিসাবে ছাত্রছাত্রীকে একটু পরামর্শ দিলে ভালো হয়। একদম সঠিক প্রশ্ন। পরীক্ষার্থীদের একটা টেনশন হয়, আর টেনশন হওয়া স্বাভাবিক, টেনশন হওয়া প্রয়োজন। এই কারণে টেনশন হলে পরীক্ষার্থী সিরিয়াস হবে, সিরিয়াস হলে ফলাফলও আশাব্যঞ্জক হবে। এখন আমি ছাত্রছাত্রীদের বলবো সিরিয়াস হতে। যে কোনো কাজ প্রস্তুতি নিয়ে সিরিয়াস হয়ে যদি করা যায় তাহলে সেখানে সফল হওয়ার সুযোগ এবং পার্সেন্টেজ অফ সাকসেস অনেক বেশি থাকে। এবার টেনশন কি করব না, টেনশন হবে, আর কিন্তু টেনশনকে এমন করা চলবে না, টেনশনটা যেন নার্ভাসনেসের কারণ না হয়ে যায়, টেনশন অতিরিক্ত যেন এমন চাপ না হয়ে যায় যাতে পড়াশোনার ক্ষেত্রে বা ফল করার ক্ষেত্রে অন্তরায় হয়। যেটা করতে হবে সেটাকে বলতে হবে, সেটা হচ্ছে যে নিজেকে বলতে হবে যে আমার প্রস্তুতি চূড়ান্ত, আমি প্রস্তুত, আমি পারি, আমিই পারি, এটা বারবার বলতে হবে। এবং একটা কথা খেয়াল রাখতে হবে, এই পরীক্ষাটাকে সিরিয়াসলি নিতে হবে, এটা আমি প্রথমেই বলেছি। এর জন্য টেনশন হবে, কিন্তু এই পরীক্ষাটায়
জীবনের শেষ পরীক্ষা, বা এই পরীক্ষা খারাপ হয়ে গেলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বা কারো জীবন পাল্টে যাবে এমন নয়। কিন্তু এর পরেও বলছি যে পরীক্ষার ব্যাপারে সিরিয়াস থাকতে হবে, অতিরিক্ত টেনশন করা চলবে না। বাড়ির গুরুজনদের কথা মেনে যতটা সম্ভব প্রস্তুতি নিয়ে সেরা চেষ্টা দিয়ে একটা ভালো ফলাফল করার চেষ্টা করতে হবে। তাহলে স্যারের কাছ থেকে আমরা জানতে পারলাম অবশ্যই টেনশনটা জরুরি। যদি কেউ টেনশন না করে তাহলে তো সে পড়াশোনাই করবে না। আবার অতিরিক্ত টেনশনটা মাথা ব্যথার কারণ হয়ে যাচ্ছে, অর্থাৎ টেনশনটা যেন টেনশন না হয়। এইবার আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্যারের কাছে একটু সংক্ষিপ্তভাবে, এই যে ওভারঅল আলোচনা হলো, সংক্ষেপে দু এক কথায় ছাত্রছাত্রীদেরকে প্রস্তুতির ব্যাপারে একটু পরামর্শ দিন। আমার পরামর্শ ছাত্রছাত্রীদের কাছে এটাই যে জীবনের প্রথম পরীক্ষা, তোমাদের প্রস্তুতি অলমোস্ট চূড়ান্ত। এই প্রস্তুতিটাকে উপস্থাপনের ক্ষেত্র হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তোমার যা প্রস্তুতি আছে তাকে সুন্দরভাবে টেনশন মুক্ত হয়ে সিরিয়াসনেস রেখে ভালো করে তুমি উপস্থাপিত করে এসো। এই পরীক্ষা দিয়ে তোমার জীবন বিচার হবে না, কিন্তু এই পরীক্ষাটাকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করতে হলে এই 18 দিন একটুকু একটা নিয়মানুবর্তিতা, একটা শৃঙ্খলা রক্ষা করে এগিয়ে যেতে হবে। এ সম্পর্কে আমি 3টে কথা বলে দিই। যদি মোবাইল ফোন ব্যবহার করা হয় তাহলে মোবাইল ফোনকে সরিয়ে রাখতে বলছি। যদি মোবাইল ফোন সরিয়ে রাখা না সম্ভব হয় তাহলে রিংটোন বা যে মেসেজের যে রিংটোন আছে সেগুলোকে একেবারে মিউট করে দেওয়ার কথা আমি বলছি। আমার সব পড়া হয়ে গেছে, এই মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে এবং অভিভাবকদের কথা শুনতে হবে, যাতে করে পরীক্ষায় মনোযোগ দেওয়া যায়, এবং পরীক্ষায় মনোযোগ দেওয়া গেলেই কিন্তু সফল হওয়া সম্ভব। একটা কথাই বলতে পারি, একটাই কথা, যে তুমি পারো যদি তুমি চেষ্টা করো, তুমি তোমার সেরা চেষ্টা করো, তাহলেই তুমি সফল হবে। আমরা একদম অনুষ্ঠানের অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি। আমরা স্যারের কাছ থেকে অনেক মূল্যবান পরামর্শ পেলাম। যারা এই চ্যানেলটি দেখছেন, চ্যানেলের অনুষ্ঠানটি দেখছেন, তারা আশা করছি স্যারের বক্তব্য, যে মূল্যবান বক্তব্য, তার থেকে আপনারা অনেকে উপকৃত হবেন। তোমরা যারা শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। জীবনের প্রথম পরীক্ষায় তোমরা জয়ী হও, তার থেকেও বড় আরও জীবনের কর্মজীবনে তারা সাফল্যমণ্ডিত হও, এই শুভকামনা আমরা করছি। আর আমাদের এই অনুষ্ঠানে আমাদেরকে অংশগ্রহণ করে আমাদেরকে কৃতার্থ করার জন্য মাননীয় প্রবীর দত্ত মহাশয়কে আমরা অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ আপনাদেরও আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। চোখের ভরসা চশমা, ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ। এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম, লেন্স ও সানগ্লাসের বিপুল সম্ভার। মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর, ঠিকানা রশিদগঞ্জ মিলনী ক্লাবের পাশে, বিষ্ণুপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9474620413। অভিজ্ঞতাই শেষ কথা।